গুড মর্নিং এভরিওয়ান, আমি তনুশ্রী। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ আমরা যাচ্ছি ফার্স্ট টাইম বটসওয়ানা সাফারিতে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। আজকে হচ্ছে রবিবার, 28শে জুলাই। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, প্রায় 8:30 নাগাদ। খুব বেশি দূরে না, এই 18 কিলোমিটারের মতন, প্রায় 20 থেকে 23 মিনিট মতন যেতে লাগবে গাড়িতে। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। এই মোকোলোরি নেচার রিজার্ভটি দক্ষিণ বটসওয়ানায় অবস্থিত, আর এটি প্রায় 30 বর্গ কিলোমিটারের ওপরে অবস্থান করছে। তো এটি এখানে সবথেকে বেশি সাদা গন্ডার দেখা যায়, সাদা গন্ডারের পাল দেখা যায়। তো আমরা সেটাই দেখতে যাচ্ছি, এবং এই সাফারির জন্য জিপ সাফারিতে কত খরচা হয়, কি কি আছে, আর কি অ্যানিমালস ওরা রেখেছে, সব কিছু দেখবো, তোমাদেরকেও দেখাবো। চলো তাহলে যাওয়া যাক। আমাদের সাথে আরও একটা ফ্যামিলি যাচ্ছে, তোমরা আগে ব্লগগুলোতেও তাদেরকে দেখেছো। আমরা একসাথে ইন্ডিয়া থেকে এসেছিলাম এখানে। তো এখন আমরা সিগন্যালে দাঁড়িয়ে আছি। সিগন্যাল ক্রস করে কিছুটা যাওয়ার পরেই দেখতে পেলাম কি চারিদিকটা পাহাড়ে ঘেরা, আর তার মাঝখান দিয়ে আমাদের রাস্তাটা চলেছে। দেখতে এত সুন্দর লাগছিল। যেহেতু আমি পাহাড় ভালোবাসি, তাই পাহাড় যেরকমই দেখতে হোক না কেন, সেটা আমার কাছে খুব ভালো লাগে। এখন শীতকাল চলছে যেহেতু, তাই সবুজ পাহাড় দেখার সৌভাগ্যটা হলো না। চারিদিকটা বড্ড রুক্ষ, এবং পাতাগুলো সব গাছের লাল হয়ে রয়েছে। তার মাঝখান দিয়েই আমরা চললাম। পাহাড় যেরকমই হোক, আমার সেটা দেখতে খুবই ভালো লাগে। চলে এসেছি প্রায় কাছাকাছি মোকোলোরি নেচার রিজার্ভে। এখানে যে 3টে ফ্ল্যাগ দেখতে পাচ্ছ, মাঝখানের ফ্ল্যাগটি হচ্ছে বটসওয়ানার ফ্ল্যাগ, আকাশি কালো আর সাদার মধ্যে। ঢুকছি ভেতর দিয়ে, এটা হচ্ছে মেন গেট। এখান দিয়ে আমরা ঢুকলাম। ঢোকার পরে বাঁদিকে রয়েছে পার্কিংয়ের জায়গা। গাড়ি পার্ক করে নেবার পর আমরা একটু ফটো সেশন করে নিলাম। এইখানে হচ্ছে শুরুতেই রিসেপশন রয়েছে, তার আগে একটা এই নেচার রিজার্ভের একটা ম্যাপ দেওয়া রয়েছে। চারিদিকটা খুব সুন্দর, খুব গ্রিনারি। ঢুকলাম রিসেপশনে, আর এখানে লিস্ট দেওয়া রয়েছে এখানে কি কি অ্যাক্টিভিটিস আছে। জিরাফ ট্রেকিং আলাদা করে করা যায়, রাইনো ট্রেকিং আলাদাভাবে করা যায়। পুরো গেম রিজার্ভটা একদিন ঘুরে দেখা যায়। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, পাশে একটি রেস্টুরেন্টও রয়েছে। এছাড়াও এখানে বিভিন্ন এনভায়রনমেন্টাল এডুকেশনের জন্য এখানে নিয়ে আসা হয়। রিসেপশন রুমটা খুব সুন্দর লাগলো, থার্চড রুফ আর ইট দিয়ে তৈরি। আমার হাজব্যান্ড এখানে জিজ্ঞাসা করে নিচ্ছিল জিপ সাফারিতে কত খরচা পড়বে পার হেড, আর আদার্স যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো কখন করা যায়, কোন সময় ওপেন হয়, সেই জিনিসগুলো। এখানে একটা ম্যাপ রয়েছে যে কত কিলোমিটারে গেলে কি দেখা যাবে না যাবে, এবং সাইক্লিংয়ের এখানে খুব বিশাল বড় একটা ক্রেজ রয়েছে, সবাই সাইক্লিং করতে আসে এখানে। তো সেই ম্যাপ একটা দেওয়া ছিল। আর পাশেই একটা ছোট্ট কি বলবো, রেস্টুরেন্টের বলা যায় সেরকম ছিল। আর এখানকার যে ট্র্যাডিশনাল ক্রাফট সেইগুলো সেল করা হচ্ছিল। এখানের ন্যাশনাল অ্যানিমাল হচ্ছে জিব্রা, তাই জিব্রার পেন সেই ছাঁচের, আর কিছু ওয়াইল্ড ফ্লাওয়ার্সের বই ছিল, সেগুলো দেখছিলাম। যে আর তার পাশেই রাখা ছিল খুব সুন্দর সুন্দর কি রিংস আর ফ্রিজ ম্যাগনেট। ফ্রিজ ম্যাগনেটগুলো দেখে তো একটু নিতেই ইচ্ছা করছিলো, মনে হচ্ছিলো সবকটাই নিয়ে নিই। বাট ভাবলাম এখনও তো আছি অনেক বছর, তো আরেকবার আসা যাবে এবং নেওয়াও যাবে। তারপরে কিছু ছিল ছোট ছোট শোপিস। আর এখানকার যে ট্র্যাডিশনাল ক্রাফট, মানে মেনলি এখানে যেগুলো বানানো হয়, বেতের ঝুড়ি আর এই বিডসের কাজ এখানে প্রচণ্ড পপুলার। তুমি যেখানেই যাও এই যে বেতের ঝুড়িগুলো দেখছো, এইগুলো দেখতে পাবে। এগুলো তাল পাতা দিয়ে বানানো হয় মনে হয়, আমি ঠিক শিওর না। আর যে বিডস দেখলে, বিডসের কাজ এখানে প্রচুর। খুব সুন্দর সুন্দর ব্যাগও ছিল, কিন্তু কিছুই নেওয়া হয়নি, সবই দেখে গেলাম। আমরা যে জিপ সাফারি করব তার খরচ হচ্ছে
প্রত্যেক অ্যাডাল্টের জন্য 250 পুলা করে, আর 12 বছরের নিচের বাচ্চাদের 125 পুলা, আর 4 বছরের নিচের বাচ্চাদের জন্য ফ্রি। এখানে দেখো কি সুন্দর একটা হাত ধোয়ার জন্য কল রয়েছে, খুব সুন্দরভাবে বানানো, একদম ইউনিক টাইপের। এখানে প্রচুর প্লান্টস রয়েছে। চলো চারপাশটা ঘুরে একটু দেখা যাক। রিসেপশনের পাশেই ছিল ব্রেকফাস্ট করার একটা জায়গা। আমরা যেহেতু ব্রেকফাস্ট করে এসেছিলাম তাই আর এখান থেকে আর কিছু খাইনি। আর একদম একটু দূরের দিকে রয়েছে এখানে বুশ কিচেন, খুব ফেমাস। এখানে শুনেছি পাস্তা আর পিৎজা নাকি প্রচণ্ড টেস্টি। আর পাশেই ছিল বাচ্চাদের খেলার জায়গা। তো আমার ছেলে মেয়ে এবং তার বন্ধু আরনা, তারা ওখানেই চলে গেছিলো, খেলাধুলা করছিল, আর আমি চারপাশটা উপভোগ করে নিচ্ছিলাম। বললাম না একটু আগে যে এখানে বুশ কিচেন আছে, তার একদম পাশে এখানে জিব্রা আসে। তাই এখানে লেখা রয়েছে যে তাদের গায়ে হাত দেওয়া, তাদেরকে কিছু খাওয়ানো কিন্তু একদমই বারণ। এই দেখো সব দোল খাচ্ছে পুচকেগুলো, খুব মজা করছিল, খুব আনন্দ নিচ্ছিল ওরা। আমরা ওখানে বসেছিলাম জিপ সাফারির জন্য, কারণ আমাদের জিপ সাফারি 10:30টায় শুরু হবে, আর তখনও টাইমিং হয়নি। তো এই সামনে একটা ফ্রেন্ডসদের গ্রুপ ছিল এবং তার মধ্যে একজনের বার্থডে ছিল, তো একজন হ্যাক্সোফোন বাজিয়ে ফ্লাওয়ার দিয়ে তাকে উইশ করছিল। বেশ অন্যরকম লাগলো দেখে, খুব সুন্দর লাগছিল, বাজাচ্ছিল ছেলেটা খুব সুন্দর। তো আমরাও সেটা দেখছিলাম, তাকে সবাই মিলে বার্থডে উইশ করলো। দোলনা দেখতে কারই না চড়তে ইচ্ছে হয়, তাই আমিও একটুখানি দোলনা চড়ে নিলাম। এরপরে আমাদের টাইম হয়ে গেছিলো জিপ সাফারির, তো আমরা এগিয়ে গেলাম জিপ সাফারির দিকে। তার মাঝখানে আমার ছেলে মেয়ে এবং আরনা ফটো তুলে নিল। এই যে আমরা জিপে উঠছি, এইবারে আমরা দেখতে যাব সাদা গন্ডার। আর কি কি দেখতে পাই চলো তোমাদেরও দেখাচ্ছি, সঙ্গে থাকো। আমাদের জিপ সাফারি ছিল 2 ঘন্টার জন্য। তো বাচ্চাদের যদি খিদে পেয়ে যায়, তাই আমার বর্মশাইকে বললাম যে গাড়িতে একটুখানি ব্রেডস বিস্কিট এগুলো রাখা আছে, তুমি নিয়ে এসো। তো ওগুলো নিয়ে এসে উঠে গেল, এবং ইনি হলেন আমাদের গাইড আজকের। তো উনি আমাদেরকে বলছিলেন যে আমরা কি কি দেখতে পারি, যদি ভাগ্য ভালো থাকে আমরা বাঘও দেখতে পারি, একটা চিতা রাখা আছে, যদিও কেজের মধ্যে ওটা, আর সাদা গন্ডার দেখা যেতে পারে, জিরাফ, জিব্রা আর হরিণ, এই কিছু কয়েকটা অ্যানিমালসই আছে দেখা যেতে পারে। এবং ঘুরে এসে এখানে রেপটাইলসের একটা আলাদা করে ঘর রয়েছে, তো যেখানে ব্ল্যাক মাম্বা রাখা আছে। এখানে সবথেকে ফেমাস স্নেক, আমি যদিও খুবই ভয় পাই, সেটা দেখার আমার একটা বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, বাট আমার ছেলে মেয়ে খুবই লাফাচ্ছিল এবং সাথে তার বাবাও, যে তারা ব্ল্যাক মাম্বা অবশ্যই দেখবে। তো চলো এবারে আমরা সাদা গন্ডার দেখতে যাচ্ছি, দেখি তার দেখা পাই কি না, আমাদের দর্শন দেয় কি না তিনি। প্রথমে কিছু ভালচার দেখতে পেলাম, যদিও সেগুলো কেজের মধ্যেই রাখা ছিল। তারপরে আমাদের গাড়ি চললো সাদা গন্ডারের উদ্দেশ্যে, দেখা যাক তার দর্শন পাওয়া যায় কিনা, তিনি আমাদের দর্শন দেন কিনা। তো খানিকটা যাওয়ার পরে মনে হলো আমাদের 250 পুলা হয়তো জলে যেতে চলেছে, তার কারণ কারোরই দেখা মিলছিল না। কিন্তু খানিকক্ষণ যাওয়ার পরে গাইড বলে উঠল যে গন্ডারের পায়ের ছাপ দেখা গেছে, তো অবশ্যই আশেপাশে গন্ডার রয়েছে, আপনারা একটু দেখতে থাকুন, কিন্তু কেউ আওয়াজ করবেন না, আওয়াজ করলে কিন্তু ওরা চলে যাবে, কাছে আসবে না। তো আমরা একদম নিঃশব্দে চারিদিকে এদিক ওদিক দেখতে থাকলাম, কিন্তু গন্ডারের দেখা পেলাম না বলে আমরা নিজেরাই নিজেদের ভিডিও করে যাচ্ছিলাম আর রাস্তার ভিডিও করছিলাম। প্রচণ্ড রোদ্দুর ছিল যদিও সেদিনকে, কিন্তু এত হাওয়া দিচ্ছিল যে আসার পরে আমাদের না প্রত্যেকেরই ঠান্ডাটা একটু লেগেই গেছিলো। এই ফোনটা একটু বন্ধ করেছি, গাইড বলে উঠলো ওই যে গন্ডার দেখা যাচ্ছে, দেখুন দেখুন। ওমা, যেই পাশে তাকিয়েছি দেখি গন্ডার এবং তার মা গন্ডার আর তার বাচ্চা দৌড়ে দৌড়ে আমাদের দিকে আসছে। আসলে মা তো, তাই ভাবছিল যে বাচ্চার যদি কোনো কেউ ক্ষতি করে দিই আমরা, তো সেই জন্য সে তার বাচ্চাকে প্রোটেক্ট করার জন্যই আমাদের দিকে ধেয়ে আসছিল। বাট আমাদের গাইড খানিকটা দূরে নিয়ে গিয়ে যখন আমাদের গাড়িটা দাঁড় করালো এবং সবাইকে চুপ করতে বলল, আমরা চুপ করে তাদের ভিডিওটা নিচ্ছিলাম। আর
মা গন্ডার আর তার বাচ্চা গন্ডারটা আমাদের দেখে আস্তে আস্তে তারাও একটুখানি বসে গেল। তারা বুঝতে পারলো যে এরা আমাদের ক্ষতি করতে নয়, আমাদেরকে দেখতেই এসছে। তো তারাও বেশ ভালো করে বসে আমাদেরকে দর্শন দিল এবং আমরাও বিভিন্ন পোজে তাদের ছবি তুলে নিলাম। আমার ছেলে মেয়ে দেখে তো বেজায় খুশি। একদম খোলা জায়গায় আমরা গন্ডার সবাই দেখেছি, কিন্তু এরকম খোলা দেখা মজাটাই আলাদা। তোমরাও যারা নিশ্চয়ই সাফারি করেছো তারা জানো যে খোলা জিপে সাফারি করার মজাটা কীরকম হয়। গন্ডার দিকে খানিকটা এগোনোর পরেই দেখলাম একটা ছোট্ট মতন পুকুর রয়েছে। পুকুর ঠিক বলবো না, একটা ডোবা টাইপের। সেখানে হরিণরা এসছে জল খেতে। তো তাদেরও দেখা মিলল। মনে হলো যে যাক, 250 কুলার যে খরচাটা কিছুটা হলেও আমাদের সার্থক। তো ভালো করে হরিণগুলো দেখছিলাম, তারা চারিদিকে দেখছিল আর এদিক ওদিক খুব দৌড়াদৌড়ি করছিল এবং নিজেরা আপন মনে নিজের জলের তেষ্টা মেটাচ্ছিল। তারপরে এগিয়ে গেলাম জিরাফ দেখার জন্য, কিন্তু খানিকটা এগিয়ে যাওয়ার পরেও জিরাফের দেখা মিলল না। আবার আমাদের ড্রাইভার ঘুরিয়ে এসে অন্য আরেকটা রাস্তা দিয়ে নিয়ে গেল, কিন্তু সেখানেও আমরা জিরাফের দেখা পেলাম না। আবার ঘুরে এসে সেই হরিণগুলোকে আবার দেখলাম, তারা আবার তখনও পর্যন্ত জল খেয়ে যাচ্ছে। আরও একটা অ্যানিমাল দেখলাম, এর নাম আমি যদিও জানি না, তোমরা যদি কেউ জানো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তারপরে চললাম চিতা দেখতে, দেখা যাক বাঘ মামা আমাদের দর্শন দেন কিনা। তো এগিয়ে চললাম। রাস্তা ছিল প্রচণ্ড এবড়ো খেবড়ো, একবার এদিক দুলছে গাড়ি, একবার ওদিক। দুই দিকে ছিল কাটা গাছে ভর্তি, সব পাতা ঝরে গেছে গাছের থেকে। আর যেহেতু মরুভূমির জায়গা, পুরো চারিদিক ছিল খুব রুক্ষ। এরপরে দেখতে পেলাম জিব্রা, এখানকার ন্যাশনাল অ্যানিমাল। বেশ অনেকগুলো জিব্রা ছিল। আমরা শুধু ভাবছিলাম যে এরা কী খেয়ে বেঁচে থাকে, সব গাছের পাতা ঝরে গেছে, একটা সবুজ পাতা দেখা যাচ্ছে না ঠিক মতন। এরা খায় কি? ওমা, দেখছি ওই শুকনো পাতাগুলোকেই এরা খাচ্ছে। জিরাফ আর বাঘমামার দেখা না পেয়ে অবশেষে একটু দুঃখ মন নিয়েই ফিরতে হলো। ও, তোমাদের একটা কথা বলা হয়নি, এই সাফারির 2 ঘন্টা সাফারির মাঝখানে আমাদের একটা স্ন্যাক্স ব্রেক দিয়েছিল। সেখানে একটু চিপস, একটা জলের বোতল আর একটা বাদামের প্যাকেট দিয়েছিল। আসার পথে আবার সেই হরিণের পালগুলোকে দেখলাম। আজকের মতন মোকোলডি নেচার রিজার্ভের সাফারি এখানেই শেষ হলো। আমরা ফিরে এলাম, কিন্তু আজকে আর সেই ব্ল্যাক মাম্বা আর রেপটাইলসগুলোকে দেখতে যাওয়া হলো না, কারণ আমাদের আরেকটা জায়গায় আজকে যাওয়ার ছিল। কোথায় গেছিলাম আর কি জন্য গেছিলাম সবটাই দেখাবো, বাট নেক্সট ব্লগে। তাই জন্য আমার সাথে সঙ্গে থাকতে হবে। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।